সাফল্য, সত্যিই সাফল্য শীর্ষে 2014-তে 73, 2019-এ 64। কথা হচ্ছে উত্তরপ্রদেশের 80টি লোকসভার আসন নিয়ে, যেখানে ভারতীয় জনতা পার্টি 2014 সালে প্রায় সাফ করে দিয়েছিল বিরোধীদের, আর 2019 সালে এসেও 80% আসন জিতে নিয়েছিল। তবে এইবার উত্তরপ্রদেশে কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রচণ্ড চাপে আছে, এমনকি এখান থেকে নক্ষত্র পতন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 80টি আসনের মধ্যে প্রায় 35টি আসনের লাল বাতি জ্বলতে চলেছে। তাহলে বলুন তো, 35টি আসন হাতছাড়া হলে 272 আসন পূরণ করা কিভাবে সম্ভব হবে? মোদি শাহ জুটি একটাই স্লোগান দিচ্ছে, এইবার পশ্চিমবাংলা থেকে 35টি আসন আসবে। একবার স্বপ্ন থেকে জেগে ভাবুন তো, সম্ভব এটা? আসলে সারা দেশেই পশ্চিমবাংলার ভোটের বাজারের মতো গরম হয়ে রয়েছে এখন ভোট বাজার। উত্তরপ্রদেশ 2022 সালের বিধানসভা ভোটের থেকেই দেখা যাচ্ছে এগিয়ে চলেছে বিরোধীদের রথ। এমনকি বর্তমানে আমার আপনার স্বপ্নের শহর অযোধ্যাতেও হাল বেহাল হয়েছে পরিস্থিতি 2022-এর বিধানসভা ভোটের হিসাবে। এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি অযোধ্যাতেও। কোন আসনগুলি হারতে পারে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ডাবল ইঞ্জিনের সরকার, মুখ্যমন্ত্রী মাননীয় যোগীজি এবং প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার কোন কোন বড় সমস্যার জন্য হারতে চলেছে এই আসনগুলি। দেখুন, 2014 সালের তুলনায় 2019 সালে কম আসন পেয়েছিল, তবে 2024 সালে আরও বড় বিপাকে। আবার বিধানসভা ভোটে 403টি আসনের মধ্যে 2022 সালে আসন পেয়েছে 255টি, তবে গত বিধানসভার 2017 সালের থেকে 57টি আসন কম। আর ওইদিকে সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট মিলে 2017 সালে আসন পেয়েছিল মাত্র 47টি, আর ভোটের শতাংশ 21.82%। বিএসপির মায়াবতীজি পেয়েছিল 22.23%। তবে সময়ের সাথে সাথে ভোটারদের মধ্যেও বড় পরিবর্তন দেখা দিয়েছে। এখন সব বিরোধী প্রায় এক ছাতার তলায় আসতে চলেছে। সে আপনি মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু কিংবা পশ্চিমবঙ্গ যেখানেই দেখেন না কেন, দেখতে পাবেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা, তারা সকলেই আসতে চাইছে যে পার্টি বিজেপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সেই পার্টিতে আসতে। তার নমুনা হিসাবে দেখতে পাচ্ছেন বাংলায় কংগ্রেস সিপিআইএম জোটের বেহাল দশা। আসন তো দূরে থাক, ভোটের শতাংশ নেমে আসবে অন্যান্যদের থেকেও নিচে। আর বাংলার অধিকাংশ আসনে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। অনেকেরও মনে হতে পারে, প্রশান্ত কিশোর বলেছেন পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি 1 নম্বর দল হবে। আমি বলি, উনি ভোট দিতে আসবেন বাংলায়? অবশ্যই না, ভোট দেবে জনগণ, আর শেষ কথা বলবে জনগণ। তাই কারো ভবিষ্যৎ শুনে সেটা মেনে না নেওয়াই ভালো। সে তো আমিও ভবিষ্যৎ বলার চেষ্টা করছি, তবে বহু বিশ্লেষণের মাধ্যমে। শুধু বললাম আর হয়ে গেল তেমনটা নয়। এমনকি পশ্চিমবঙ্গের ভোটারও তিনি নন, তবুও তিনি বলে চলেছেন 1 নম্বর দল হবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ থেকে। হ্যাঁ, উনি বড় হিসাবী, হয়তোবা ওনার হিসাবে আসছে, কিন্তু জনগণ দেখে মনে হচ্ছে না যে এটা সম্ভব। উনি বলেছেন ডায়মন্ড হারবার, ঘাটাল তৃণমূল হারতে চলেছে। আপনি একটু ভাবেন তো, এই দুই জায়গার এক জায়গায় প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এক জায়গায় দীপক অধিকারী দেবের জনপ্রিয়তা আর উচ্ছ্বাস দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে কে জিতবে। শুধু সময়ের অপেক্ষা, কত ভোটে জিতছে তা জানার জন্য অপেক্ষায় আছে জনগণ। রইল বাকি ডায়মন্ড হারবার। আমার মনে হয় এখানে তৃণমূল কংগ্রেসকে হারাতে ভারতীয় জনতা পার্টির শীর্ষ 3 নেতৃত্বের কোনো একজনকে দাঁড় করাতে হবে, যাতে একটু ভোটের লড়াই জমে ওঠে। সেই জন্য ভারতীয় জনতা পার্টির শীর্ষ 3 নেতৃত্বের একজনকে দাঁড় করালে হয়তোবা ডায়মন্ড হারবারের লড়াইটা জমতে পারে। তবে আবারও বলছি, সব কিছু জনগণের হাতে। ভোট দেবে জনগণ এবং শেষ পর্যন্ত নির্বাচন করে নির্বাচিতও হবে জনগণ দ্বারা। এবার চলুন উত্তরপ্রদেশে কেন হারতে চলেছে প্রায় 35টি আসন তার ব্যাখ্যা করি। প্রথমেই বললাম, যারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তারা বিএসপি, এসপি, কংগ্রেস, টিএমসি, ডিএমকে দেখছে না। যেখানে যে পার্টি শক্তিশালী সেই পার্টির ছত্রছায়া আসতে চাইছে মানুষ। দেখুন, বহুজন সমাজবাদী পার্টি 2017 বিধানসভায় ভোট পেয়েছিল প্রায় 22%, আর কংগ্রেস এবং সমাজবাদী পার্টি মিলে পেয়েছিল প্রায় 21.82% ভোট।
সেখান থেকে 5 বছরে খেলা ঘুরতে ঘুরতে 2022 সালে পৌঁছেছে শুধু সমাজবাদী পার্টি একাই প্রায় 32%, অর্থাৎ প্রায় 10% বেড়েছে ভোটের হার। আর সেই 10% ভোট কমেছে কোথা থেকে? বহুজন সমাজবাদী পার্টির থেকে। তারা এসে থেমেছে 12%। আর এই লোকসভা ভোটে যতটুকু সমীক্ষায় দেখা যাচ্ছে তা পৌঁছাতে পারে বহু নিচে। আর এখান থেকে পুরো ফায়দাটা উঠবে ইন্ডিয়া জোটের। উত্তরপ্রদেশের পশ্চিম উত্তর দিকে প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টি পিছিয়ে ছিল, তবে সমীকরণ কাজ করেছে ভারতীয় জনতা পার্টির, যার ফলে ভোটে বিভাজন হয়েছে দলিত, কৃষক, SC ST OBC এইভাবে ভোটের আর সম্পূর্ণ ফায়দা হয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে এবার বড় বড় ইস্যুও ঠেকিয়ে দিচ্ছে একতাবদ্ধ হয়ে। সে হতে পারে কৃষক আন্দোলন, দলিত আন্দোলন, CAA আন্দোলন, যেখানে কেন্দ্রীয় সরকার একবার চাপিয়ে দিচ্ছে এক রকমভাবে, তবে বিভাজন করতে পারেনি একতাকে। আবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য সাম্প্রদায়িক উস্কানিও কাজে আসেনি। আসলে ব্যাপারটা এক হাতে তালি বাজে না, তার প্রমাণ দিয়েছে এই CAA। বিশেষ এক সম্প্রদায় 2014 সালের পরে যাদের নাগরিকত্ব দেবার কথা বলেছেন ভারতীয় জনতা পার্টি, তার বিরুদ্ধে না গিয়ে সম্পূর্ণভাবে আস্থা রেখেছেন ভারতের সংবিধানের উপর। তার ফলে বিভাজনের রাজনীতি কাজ করেনি এখানে। আর এর ফলে আপামার জনগণের দিক থেকে বলতে গেলে বলা যায় প্রশংসনীয় কাজ করেছে সেই সম্প্রদায়ের মানুষ, যার ফলে সত্যি রাজনীতির সমীকরণই বদলে গেছে। বলতে ইচ্ছা করে সমাজের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একতাকে অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে। এইবার চলুন ইন্ডিয়া জোট, যে জোট ভাঙার সার্বিক চেষ্টা চালিয়েছে ভারতীয় জনতা পার্টির কর্ণধাররা, তবে শেষ পর্যন্ত সমস্ত বাধা কাটিয়ে ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট সফল হয়েছে NDA বা বিজেপির বিরুদ্ধে গিয়ে। আর এই জোট যদি পারে এইবার, না হলে নেভার, কখনোই না হয়ে যাবে এই রকম। কারণ হিসাবে বলাই যায় খোলা ময়দানে ভারতীয় জনতা পার্টির বড় বড় নেতারা ভাষণ দিচ্ছে জিতলেই সংবিধান চেঞ্জ হবে। ভাবতে পারছেন যে সংবিধানের উপর আস্থা রেখে ওনারা শপথ নেবেন সেই সংবিধানের বদলের কথা উঠছে। তাহলে ভাবুন কি হতে পারে ইন্ডিয়াতে। ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্যান্ডিডেট পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে, যার ফলে আশা করা যাচ্ছে বেশিরভাগ জায়গায় একের বিরুদ্ধে এক হওয়ার মতো পরিস্থিতি দাঁড়াচ্ছে। উত্তরপ্রদেশ সহ প্রায় সারা ভারতবর্ষে এই একই পরিস্থিতি। জোট বনাম জোট, NDA জোট আর ইন্ডিয়া জোট। আর একটি পয়েন্ট হলো শিক্ষিত বেকার। ভারতের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত বেকারের সংখ্যা এখন উত্তরপ্রদেশের। সংখ্যাটা এক কনস্টেবলের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা 50 লক্ষ। দেখলেই বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর অবস্থা। তার উপর এই শিক্ষিত বেকারদের আরও বড় সমস্যা, রাজ্য সরকারের হাতে পর্যাপ্ত শূন্যপদ থাকলেও তাতে সঠিকভাবে নিয়োগ হচ্ছে না। তার চেয়ে বড় কথা, নিয়োগ হলেও সঠিক পদ্ধতি মানা হচ্ছে না, যার একমাত্র উপায় CBT এক্সাম। তবে সেদিকে প্রথম পদক্ষেপ কোনো রাজ্য সরকারই করছে না। আর উত্তরপ্রদেশ এই শিক্ষিত বেকারের যে ভোটের একটা প্রভাব রয়েছে সেটা পড়তে চলেছে, সেটি উত্তরপ্রদেশের উত্তর পূর্ব অংশে স্পষ্ট ফুটে উঠেছে এই শিক্ষিত বেকারদের প্রভাব। এখানে প্রায় প্রতি ঘরে একটি করে যুবক বা যুবতী বেকার, আর প্রভাব পড়বে ভোট বাক্সে এর। এইবার চলুন দেখে নেওয়া যাক কোন আসনগুলি হারতে পারে। দেখুন, কিছু আসন রয়েছে যেখানে 3-4 লাখ ভোটে জিতেছে ভারতীয় জনতা পার্টি 2019 সালে। সেখান থেকে জেতার আশা করা মানে একেবারে দিবা স্বপ্ন দেখা। তবে এমনও আসন রয়েছে যেগুলো খুব কম ভোটের অন্তরে জিতেছে, আর সেই আসনগুলোতে কুছ ভি হো সকতা হ্যায়। আবার কিছু আসন রয়েছে যেখানে এত ঝড়ের মাঝেও দাঁড়িয়ে রয়েছে বিরোধী পক্ষের কেউ না কেউ। 2024 সালে যে আসনগুলো হারতে পারে ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশ থেকে, তার মধ্যে সাহারানপুর, মুজফ্ফরনগর, বিজানর, নাগিনা, মোরাদাবাদ, রামপুর, সম্বল, আমরোহ, মেরুট, বাগফাট, ফিরোজাবাদ, मैनपुरी, बादाउन, मोहनलालगंज, अमेठी, सुल्तानपुर, इटाहुआ, कौनौज, बांदा, कौशाम्बी, फैजाबाद, अम्बेडकर नगर, श्रावस्ती, बासती, कबीरनगर, लालगंज, आजमगढ़, घोसी, बालिया, जौनपुर, मछली शहर, गाजीपुर, चांदौली, भदोही, रबार्ट्सगंज। এই 33টি আসনের মধ্যে 25টি আসন দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি কনফার্ম হারছে।
পড়ে থাকলো 8টি আসন। সেখানে যেগুলো বারাণসীর আশপাশ, সেই 8টি আসনে কতটা আকৃষ্ট করতে পারে তার উপর নির্ভর করছে। তবে আজকের দিনেও যদি গত 2টি ভোটের সমীক্ষা করা যায় তাহলে জনগণ ইন্ডিয়ার জোটের প্রতি এই 8টি আসনেও ঝুঁকে রয়েছে। দেখা যায় তাহলে এখান থেকে অবশ্যই ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট জিততে চলেছে। এই আসন বাদেও বেশ কয়েকটি আসনে সমানে সমানে লড়াই হতে চলেছে, যার ফলে উত্তরপ্রদেশ থেকে বেশ ক্ষতির সম্মুখীন ভারতীয় জনতা পার্টি। আর উত্তরপ্রদেশ থেকে এই 33টি আসন যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির বিদায় ঘণ্টা বেজে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর তৃতীয়বার শপথ নেওয়া আটকে যাবে। আর কোনো রাজ্যে এই রকম অবস্থা আছে যেখানে মোদিজি গতবারের চেয়ে বেশি আসন পেতে পারে? অবশ্যই সুচিন্তিত কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার উইথ ইয়োর প্রিয়জন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।